আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেলের সংবাদের সঙ্গে আছি রয়েছেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ বিস্কুট সংবাদ শিরোনামগুলো। সরকারিভাবে বিনামূল্যে দেয়া ভ্যাকসিনে পার্শ্ব প্রতিক্রিয়া হলে চিকিৎসা দেবে সরকার, বেসরকারি কেনাবেচায় শিগগিরই দাম নির্ধারণ। সিরাজগঞ্জে পৌরসভা নির্বাচনে বিজয়ী কাউন্সিলর তরিকুল হত্যা মামলায় একজন গ্রেফতার, বাকিদের ধরতে পুলিশের অভিযান। জো বাইডেনের অভিষেক ঘিরে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বিক্ষোভ, বিশৃঙ্খলার আশঙ্কায় ন্যাশনাল গার্ড সদস্যদের FBI এর প্রশিক্ষণ। এবং একাদশ জাতীয় সংসদের 11তম অধিবেশন শুরু, বিকেলে করোনা পরিস্থিতিতে ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে আসন বিন্যাস। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। ভারতের সিরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন 25 অথবা 26শে জানুয়ারি বাংলাদেশে আসবে। ভারত সরকারও কিছু ভ্যাকসিন উপহার হিসেবে পাঠাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি বলেন, বেসরকারি পর্যায়ে ভ্যাকসিন আনা ও বিক্রির ক্ষেত্রে মূল্য নির্ধারণ করবে সরকার, আর ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বিবেচনায় সাংবাদিকরা আগেভাগেই ভ্যাকসিন পাবেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার বিনামূল্যে করোনার ভ্যাকসিন দিচ্ছে, যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় তবে সরকারই তার চিকিৎসা দেবে। আমরা আশা করছি যে আগামী আপনারাও শুনেছেন যে 25-26 তারিখে ফার্স্ট লট অফ ভ্যাকসিন আমরা প্রথম লট আমরা পেয়ে যাব, এটা আমরা আশা রাখি অ্যাজ পার দি কন্ট্রাক্ট। এবং আমাদেরকে ভারত সরকারও কিছু ভ্যাকসিন আমাদেরকে উপহার স্বরূপ দিবে, সেটারও আমরা আশা করছি যে কোন সময় চলে আসবে। সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি স্বপন ব্যাপারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন বুদ্দিন সহ জ্ঞাত ও অজ্ঞাত 80 জনকে আসামি করে মামলা করেন নিহত তরিকুলের ছেলে ইকরামুল হাসান হৃদয়। মামলায় বলা হয়, শনিবার সন্ধ্যা 7টার দিকে শহীদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ফল নিতে যান বাদীর বাবা কাউন্সিলর প্রার্থী তরিকুল ইসলাম। সেখানে তাকে বিজয়ী ঘোষণার সাথে সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহাদাত হোসেন বুদ্দিন সহ অন্য আসামিরা তরিকুলকে ঘিরে ধরে ছুরিকাঘাত করে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সিরাজগঞ্জের নির্বাচিত কাউন্সিলর হত্যার জড়িতদের কারো রাজনৈতিক পরিচয় থাকলেও ছাড় দেওয়া হবে না। অনলাইনে এক অনুষ্ঠান উদ্বোধন করে তিনি আরো বলেন, দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীরা যেখানে সক্রিয় এবং জনপ্রিয় ছিল সেখানে জয় পেয়েছে। ওবায়দুল কাদের বলেন, ভোট কেন্দ্রে না এসে প্রচার না চালিয়ে বিএনপি ভোটারদের আস্থা হারিয়েছে। নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জের সংঘর্ষ এবং একজন বিএনপির কাউন্সিলর নিহতের ঘটনা আমরা মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি। এ ধরনের ঘটনা অবশ্যই প্রত্যাশিত নয়। আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে জানাতে চাই, এই শাস্তিযোগ্য অপরাধ বিচারের আওতায় আনা হবে এবং রাজনৈতিক পরিচয় থাকলেও অপরাধীদের ছাড় দেওয়া হবে না। জো বাইডেনের অভিষেককে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যের রাজ্য পরিষদগুলোর কাছে বিক্ষোভ করেছে ট্রাম্প সমর্থকরা। এ সময় ছোট ছোট দলে জড়ো হওয়া প্রতিবাদকারীদের সশস্ত্র অংশগ্রহণও দেখা গেছে। শপথ অনুষ্ঠানে বিশৃঙ্খলার আশঙ্কায় ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের 25,000 সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে FBI। আলভি হোসেনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে ট্রাম্পপন্থী ও কট্টর ডানপন্থী নেটওয়ার্কগুলোর ডাকা বিক্ষোভ হয়েছে। বড় আকারে সমাবেশের আয়োজন না করতে পারলেও ছোট আকারে বিক্ষোভ দেখিয়েছে তারা। ওহাইওর কলম্বাস শহরের রাজ্য পরিষদের সামনে অস্ত্রে সজ্জিত বিক্ষোভকারীদের মধ্যে বুগালু বয়েজ মুভমেন্টের প্রায় 25 জন সদস্য ছিলেন। টেক্সাস, পেনসিলভেনিয়া, ওরেগন ও মিশিগনের রাজধানীতে ট্রাম্প সমর্থকদের এসব প্রতিবাদ কর্মসূচি হয়। তবে কড়া নিরাপত্তা নেওয়ার কারণে
কোথাও কোনো বিপত্তিকর ঘটনা ঘটেনি। সমাবেশে অংশগ্রহণকারীরা জানিয়েছেন এই সমাবেশের সঙ্গে ট্রাম্পের কোনো সম্পর্ক নেই। যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত স্বাধীনতার জন্য তাদের এই সমাবেশ। আর যুক্তরাষ্ট্র সরকারকে উৎখাত করতে চাওয়া বুগালু বয়েজ মুভমেন্টের সদস্যরা জানিয়েছেন তারা বন্দুক রাখার অধিকার বিষয়ে সমাবেশে যোগ দিতে এসেছেন। আগে থেকে সহিংস প্রতিবাদের আশঙ্কায় যুক্তরাষ্ট্র জুড়ে সতর্কতা জারি করা হয়। রাস্তাঘাট ও গুরুত্বপূর্ণ স্থাপনায় মোতায়েন করা হয় ন্যাশনাল গার্ডের হাজার হাজার সেনা। বাইডেনের শপথ অনুষ্ঠানকে ঘিরে ক্যাপিটল হিল এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা অনেক বাড়ানো হয়েছে। অনুষ্ঠানের নিরাপত্তা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ন্যাশনাল গার্ডের সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে FBI। আলভি হোসেন, চ্যানেল আই। একাদশ জাতীয় সংসদের 11তম অধিবেশন বসছে আজ বিকেল 4:30টায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বছরের প্রথম অধিবেশন শুরু হবে। রেওয়াজ অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ভাষণ দেবেন। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সংসদ অধিবেশন চলবে। করোনা ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব মেনে আসন বিন্যাস করা হয়েছে। জাতীয় সংসদের অধিবেশন শেষ হওয়ার 60 দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যকতা রয়েছে। 5 নভেম্বর থেকে সংসদের 10ম অধিবেশন শুরু হয়। 19 নভেম্বর পর্যন্ত চলা অধিবেশন ছিল বিশেষ অধিবেশন। মুজিববর্ষ উপলক্ষে ওই অধিবেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর বিশেষ আলোচনা ও সাধারণ প্রস্তাব গ্রহণ করা হয়। রাজধানীর বিমানবন্দর এলাকায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। সকাল 7টায় দক্ষিণখান মোল্লারটেক এলাকা থেকে গুলশানে কর্মস্থলে যাওয়ার পথে ওই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন আকাশ ইকবাল ও তার স্ত্রী মায়া হাজারিকা মিতু। পুলিশ আজমেরি গ্লোরি পরিবহনের ওই বাসটি জব্দ করেছে, তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। রংপুরে কনকনে হিমেল হাওয়া ও কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র শীতে ছিন্নমূল ও নদীর তীরে চর এলাকার মানুষ কষ্ট পাচ্ছেন। গ্রামের নিম্ন আয়ের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন। মেরিনা লাভের রিপোর্ট। মাঘের শীতে কাহিল গোটা রংপুর। হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে স্বাভাবিক জীবনযাত্রায় নেমে এসেছে স্থবিরতা। নগর থেকে গ্রামে শীতে নাকাল মানুষ। 4 দিন থেকে খুব ঠান্ডা বাতাস, আবহাওয়াটা অনেক ঠান্ডা, তারপর রোদ উঠতেছে না। এখন কনকনে শীত এবং এর সাথে সাথে হিমেল হাওয়ারও বেশি আছে এবং এতে করে জনজীবন বিপর্যস্ত। আমরাও শীতে বাহিরে বেড়াইতে পারতেছি না, এমন অবস্থা ছোট ছোট বাচ্চাদের অনেক সমস্যা হইতেছে। আবহাওয়া অফিস জানিয়েছে বাতাসে আর্দ্রতা ও জলীয় বাষ্প থাকায় কনকনে শীত অনুভূত হচ্ছে। খড়কুটো জেলে কোনো মতে শীত নিবারণ করছেন গ্রামের মানুষ। নিম্ন আয়ের মানুষদের শীত নিবারণে পাশে দাঁড়াচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। প্রশাসন নিয়েছে নানা উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রাপ্ত 2,76,860 পিস কম্বল এটি বিতরণ হয়েছে। নগদ অর্থ 3,48,00,000 টাকা, এটিও মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাওয়া গিয়েছে এবং এটি সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে বিতরণ করা হয়েছে। সর্বোপরি 40 লক্ষ টাকা 8 জেলায় বরাদ্দ পাওয়া গিয়েছে। এর মাধ্যমে শীতবস্ত্র কেনার যে প্রক্রিয়া সেটি বিধি মোতাবেক গ্রহণ করে জেলা প্রশাসকগণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হাড় কাঁপানো এ শীত প্রকৃতিতে বিরাজমান থাকবে আরো 2-1 দিন বলে জানিয়েছে রংপুর আবহাওয়া অফিস। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশু আব্দুর রহমানের স্বপ্ন পূরণে দেশের সব সরকারি হাসপাতালে চিলড্রেন্স প্লে কর্নার স্থাপন হচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ নিয়েছেন শিশু আব্দুর রহমানের বাবা মোস্তফা কামাল। মোস্তফা মল্লিকার রিপোর্ট। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে 2019 সালে মাত্র 4 বছর বয়সে না ফেরার দেশে চলে যায় হেসে খেলে বেড়ানো ছোট্ট শিশু আব্দুর রহমান। আব্দুর রহমানের স্বপ্ন ছিল অসুস্থ রোগীদের জন্য হাসপাতালে খেলাধুলার ব্যবস্থা করা। দীর্ঘদিন হাসপাতালে থাকতে গিয়ে এমনই অনুভূতি হয়েছে তার। সেই স্বপ্ন পূরণ করতে দেশের সবগুলো সরকারি হাসপাতালে চিলড্রেন্স প্লে কর্নার তৈরির উদ্যোগ নিয়েছেন তার শিক্ষক পিতা মোস্তফা কামাল। এরই মধ্যে 60% সরকারি হাসপাতালে পৌঁছে গেছে
খেলনা। 4 বছর 2 দিনের বাচ্চা কিসে পছন্দ করে, কি খুশি হয়, কিভাবে তার কষ্টটা কমানো যায়, আলহামদুলিল্লাহ আমি সেটা বুঝতে পারি এবং আমার মনে হচ্ছে এটা সম্ভব এবং এটা কোনো ব্যাপারই না এবং দেশের প্রত্যেকটা সরকারি হাসপাতালে আব্দুর রহমানের এই উপহার পৌঁছে যাবে খুব দ্রুত সময়। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের মোস্তফা কামালের স্ত্রীও শিক্ষক, দুজনেই স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন। প্রতিটি শিশুর মুখে তারা দেখতে পান আব্দুর রহমানের মুখ। এটা ফিল করতে পারি কি কষ্টটা হয়, একটা সন্তানের কষ্টটা কি, আমি এটা প্রত্যেক দিন আমার কাছে মনে হচ্ছে যে এটা I feel it এবং I never want to forget this এবং এটা আমাকে অনেক শক্তি দেয়, আমাকে অনেক অনুপ্রেরণা দেয় এবং আমি অনেক ভালো কাজ করার অনেক উৎসাহ অনুপ্রেরণা পেয়ে থাকি। আর মৃত্যুটা তো আনএভয়েডেবল, মৃত্যু তো যে কাউকে যে কোনো সময় আসতে হবে, তবে এই কষ্টটা আমরা কমাতে পারি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলছেন আব্দুর রহমানের বাবার এই উদ্যোগ সবার মাঝে স্বস্তি নিয়ে আসবে। অবশ্যই সাধুবাদ জানাই এবং আমি মনে করি যে সত্যিকার অর্থেই আমাদের যার যার অবস্থান থেকে যতটুকু আমরা পারি যদি করি তাহলে কিন্তু দেশের জন্য ছোট ছোট করে হলেও কিন্তু সবগুলো ছোট যোগফল বড় হবে। এই শিক্ষক আরো বলেছেন হাসপাতালে রোগের সঙ্গে যুদ্ধ করা শিশুদের জন্য সবারই কিছু না কিছু অবদান রাখা উচিত। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ইসমানি ভ্যাকসিন সংবাদ অগ্রগতি। জরুরি প্রয়োগে অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা ও চীনের সিনোভ্যাকের টিকা অনুমোদন দিয়েছে ব্রাজিল। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশটিতে টিকা নেওয়ার পর দেখা যাওয়া পার্শ্ব প্রতিক্রিয়া গুরুতর নয়। সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাজ্যে প্রাপ্তবয়স্ক সবাইকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। দেশটিতে একদিনে 600-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একদিনে 42,000-এর বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে। সংক্রমণ বাড়ায় স্থলবন্দর বন্ধ ঘোষণা করেছে ওমান। করোনা ভাইরাসে বিশ্বে মোট আক্রান্ত 9,54,00,000 ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে 20,39,000-এর বেশি মানুষ। মোট সুস্থ হয়েছেন 6,81,00,000-এর বেশি মানুষ। সংবাদের রিপোর্ট জানিয়েছি অশোক লীলানিফা তরস বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। মুজিব বর্ষ উপলক্ষে শিশুদের বন ও বন্য প্রাণী বিষয়ক বর্ণমালার বই প্রকৃতি পাঠের মোড়ক উন্মোচন ও বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের হাত ধরেই বন, বন্য প্রাণী ও পরিবেশ সুরক্ষিত হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। শৌমিক আহমেদের রিপোর্ট। আগামীর জন্য শিশুদের গড়ে তুলতে মানসম্মত এবং প্রকৃতি বান্ধব শিক্ষার উদ্দেশ্য নিয়ে প্রকৃতি পাঠ নামে ব্যতিক্রমী এই বর্ণমালা শিক্ষার বই। বন অধিদপ্তরের সহযোগিতায় মুক্তির বন্ধন ফাউন্ডেশনের বইটি তুলে দেওয়া হয় শিশুদের। বক্তারা বলেন, শিশু শিক্ষায় প্রকৃতি ও পরিবেশ বিষয়ে জানাতে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রত্যেকটা এলাকায় যেখানে কাজ করি সেই স্কুলের বাচ্চাদেরকে ওই বনের সাথে পরিচিতি করে দেয়া এবং কি কি বন্যপ্রাণী আছে সেটার পরিচিতি করে দেয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এই কাজটা যে কাজটা করছে যারা করছেন আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। এই ট্রান্সফরমেশনের সবচেয়ে বড় বাহক হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আমরা যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো হয়তো শুধরে আমরা যদি তাদেরকে শেখাতে পারি এবং সেই ক্ষেত্রে এই শিশুদের শিক্ষা সবচেয়ে বড়। সোনার বাংলার সুফল দেখতে চাইলে পরিবেশকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন আলোচকরা। যত ধরনের ভাইরাস এসছে সবই কিন্তু অ্যানিমেল থেকে। তাহলে এই বন্যপ্রাণী, যে বন্যপ্রাণীর কারণে এগুলো ঘটছে, সেই বন্যপ্রাণী আমাদের এক্সোটিক ফুড হিসেবে আমাদের টেবিলে আনার কি দরকার? এই বাংলাদেশকে ভালো রাখতে হলে এই মুজিব বর্ষে আমাদের অঙ্গীকার হওয়া উচিত সোনার বাংলা, বঙ্গবন্ধুর যে সোনার বাংলা, সেই সোনার বাংলা যদি আমরা করতে চাই এবং সোনার বাংলার সুফল দেখতে চাই, আমাদের কিন্তু এই দেশটাকে ভালোবেসে এর পরিবেশ প্রকৃতিকে ভালো রাখতে হবে। নানা ধরনের ব্যাপারগুলো যতই আমরা তুলে ধরব এই ধরনের বইগুলোর মাধ্যমে বাচ্চাদের কাছে, এবং আমরা সবাই যখন এটা নিয়ে সচেতন হব তখনই কিন্তু আমাদের পরিবেশ প্রকৃতি ভালো থাকবে, আমরা ভালো থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। বাচ্চাদের আসলে
শিক্ষাটা যখনই একেবারে ছোটবেলা থেকে শুরু হবে তার কিন্তু মাথায় গেঁথে যাবে এই ব্যাপারগুলো। শুধু একটি ফাউন্ডেশনই বা একটি সংস্থাই নয়, যখন আমরা দেখব আমাদের প্রত্যেক অঞ্চলে প্রত্যেক জেলায় এই ধরনের সংগঠন দাঁড়িয়ে গিয়েছে, এই ধরনের ব্যক্তি আমাদের সাথে হাত মিলিয়েছে, তখনই কিন্তু আমরা আসলে আমাদের দেশের বন্যপ্রাণীকে সুরক্ষিত করতে পারব। করোনার মতো ভবিষ্যৎ দুর্যোগ মোকাবেলায় ইকোসিস্টেম ভিত্তিক সংরক্ষণ ব্যবস্থাপনা গড়ে তোলার উপর মত দেন বিশেষজ্ঞরা। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। রাশিয়ার বিরোধী দলের নেতা অ্যালেক্সি নাভালনি জার্মানির বার্লিন থেকে নিজ দেশে পৌঁছানোর পরপরই এয়ারপোর্ট থেকে গ্রেফতার হয়েছেন। গত বছর বিষ প্রয়োগে অসুস্থ হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর নাভালনি এই প্রথম রাশিয়া এলেন। বিবিসি জানায়, গত বছর আগস্টে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সার্বিয়া থেকে মস্কো ফেরার সময় এক কাপ চা পানের পরই অসুস্থ হয়ে কোমায় চলে গিয়েছিলেন নাভালনি ও তার সমর্থকদের অভিযোগ, রুশ সরকারের নির্দেশে তাকে রাসায়নিক বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়। নিটল টাটা কৃষি সংবাদ। দক্ষিণাঞ্চলে বিলুপ্ত প্রায় 105 প্রজাতির আমন ধান চাষ করছেন খুলনার বটিয়াঘাটার 100-এরও বেশি কৃষক। 1.5 বিঘা জমিতে প্লট আকারে সারিবদ্ধভাবে ওই জাতগুলোর বীজ বর্ধনের উদ্যোগ নিয়েছেন তারা। ড্যানিয়েল সুজিত বসের রিপোর্ট। দক্ষিণ উপকূলের লবণাক্ত মাটিতে প্রচলিত ধানের কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না। কোনো রকম ফলন পেতেই দিতে হয় বেশি বেশি সার ও কীটনাশক। কিন্তু স্থানীয় জাতগুলোর ক্ষেত্রে এই বাড়তি ব্যয় ও অনিশ্চয়তা থাকে না। বিষয়টি মাথায় নিয়েই খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর গ্রামের 25টি কৃষক সংগঠনের শতাধিক কৃষক একত্রিত হয়ে 105 প্রজাতি ধানের বীজ বর্ধনের উদ্যোগ নিয়েছেন। আমাদের এই যে আমন ধানটা আছে, আমাদের এই যে পূর্বের মানে আগের যে ধানগুলো আছে কিছু কিছু আমরা লাগাইলাম, এতে আমাদের যাই হোক আমাদের কিছু আমরা ঘরে পাইছি, কিন্তু এই ধান যারা লাগাইছে তারা একেবারে মারি খেয়েছে। উদ্দেশ্যটা এই যে যেমন 10, 20, 50, 100 বছর আগেও আমাদের এখানে 6,500-7 হাজার প্রজাতির দেশীয় ধান ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে খুবই বিলুপ্তির পথে। প্রায় উপজেলা সর্বত্রে এই সংগঠনের মাধ্যমে এই ধানের উন্নয়ন এবং সংরক্ষণের কাজে মানে ব্যস্ত আছে এবং এতে আমরা লাভজনক একটা পরিস্থিতিতে আছি। এই ক্ষেত্রে তারা ব্যবহার করছেন জৈব বালাইনাশক ও ভেষজ কীটনাশক। দাদার আমলের যে বীজগুলি তারা একবার ধান লাগায় মাঠে রেখে আসতো, সারা বছর বাড়িতে বসে থাকতো আর ধান কাটার সময় যেত। এখানে পরিচর্যা কম ছিল, সারের প্রয়োজন হতো না, কীটনাশকের প্রয়োজন হতো না। কিন্তু বাজার থেকে যে বীজগুলি কিনতে হয় সেটা অত্যন্ত পরিচর্যা করতে হয়, তাতে সার দিতে হয়, কীটনাশক দিতে হয়, তা নাহলে ভালো ফলন হয় না। এটি অসাধারণ এক উদ্যোগ জানিয়েছে কৃষি বিভাগ। বটিয়াঘাটার উৎপাদিত ধান থেকে যে চাউলটা হয়, চাউল ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় এখান থেকে চলে যায়, এজন্য এটা একটু ঐতিহ্য, তারা ঐতিহ্য ধরে রেখেছে, এজন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। একই সাথে আমাদের উপজেলায় যে বীজ সংরক্ষণ সম্পর্কিত যে কৃষক প্রশিক্ষণ হয়ে থাকে, আমরা এই কৃষক গ্রুপদেরকে ডাকি এবং তাদেরকে বীজ সংরক্ষণের যে বৈজ্ঞানিক পদ্ধতি, এই পদ্ধতিটা আমরা তাদের প্রশিক্ষণ দিয়ে থাকি। ওই বীজ বর্ধন ক্ষেতের ধান কাটা উপলক্ষে কৃষকদের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার প্রস্তুতি। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এবার প্রকৃতি সংবাদ। প্রতি বছরের মতো এবারও উপকূলীয় অঞ্চলে পরিযায়ী পাখি সহ জলচর পাখি গণনায় জলচর পাখি শুমারি শুরু হয়েছে। প্রকৃত জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ বার্ড ক্লাব যৌথভাবে এই শুমারি পরিচালনা করছে। সৌমিক আহমেদের রিপোর্ট। 2012 সাল থেকে দেশে পাখি শুমারি করে আসছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ বার্ড ক্লাব। এবারের পাখি শুমারিতে ভোলা, নোয়াখালী, পটুয়াখালী জেলার উপকূলীয় অঞ্চলের বিভিন্ন চর ও দ্বীপে জলচর পাখি গণনার কাজ চলছে। ডাটা উপাত্ত থেকে জানা যায় যে পাখির আসলে সংখ্যা কি, প্রকৃতির অবস্থাটা কি, কোন পাখি বেড়েছে, কোন পাখি কমেছে এবং কোন পাখি একেবারে হারিয়ে গেছে, বিপন্ন হয়ে পড়েছে, মহাসংকটাপন্ন অবস্থায় আছে কোন পাখিগুলো। পরিযায়ী পাখিগুলো সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। আমরা গত বছর যা পাখি দেখেছিলাম বা তার আগের বছর তার চেয়ে সংখ্যা বছরের পর বছর আমরা কমতে দেখছি, আবার কোনো কোনো পাখির সংখ্যা কিন্তু আমরা বাড়তে দেখছি। উপকূলীয় এলাকায় জলচর পাখি গণনার পাশাপাশি আবাসস্থল, প্রজনন,
খাদ্যাভ্যাস ও শিকারের কবলে পড়ছে কিনা তা পর্যবেক্ষণ করা হবে পাখিশুমারিতে। জলাশয়গুলো পাখির জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তা বিবেচনা করার জন্য বা তা নির্ধারণ পর্যবেক্ষণ করার জন্য আমাদের এই পাখিশুমারির আয়োজন করা হয়। এবছর আমরা দক্ষিণাঞ্চলের যে চরগুলোতে দেখছি যে পাখির সংখ্যা বেশ ভালোই, যদিও এটি 2 দিন হয়েছে মাত্র। নতুন যে চরগুলোতে কিছু চর আছে, নতুন চরগুলোতে পাখির সংখ্যা বেশি থাকে, কারণ এখানে কাদা পানি বেশি থাকে। বেশ কিছু হাঁস এবং কিছু সৈকতের পাখিও দেখা গিয়েছে। তো করোনা পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে মানুষের আনাগোনা কমে যাওয়াতে পাখির সংখ্যাটা হয়তো কিছুটা এবার আমরা আশা করছি বেশি পাবো। 16 জানুয়ারি থেকে শুরু হওয়া পাখিশুমারি চলবে 21 জানুয়ারি পর্যন্ত। সৌমিক আহমেদ, চ্যানেল আই। এবার ইভেলি খেলার খবর।